আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার, সভাপতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। আজকে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 177তম ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফেসবুক লাইভে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা হবে। সুতরাং প্রিয় বন্ধুদের কাছে আপনারা আপনাদের টাইমলাইন থেকে আমাদের এই ফেসবুক লাইভটি শেয়ার করে দিয়ে সকল বন্ধুদেরকে সংযুক্ত করে নেবেন, এই আহ্বান জানিয়ে আমি স্টুডিওতে আমাদের সম্মানিত অতিথি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। যাক, আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা গতানুগতিক যেভাবে ঔষধ নির্বাচন, ক্রনিক রোগের যে ঔষধ নির্বাচনের কৌশল, আপনার একটি রোগী চিত্র অর্থাৎ একটি ঔষধ চিত্র সকলের মাঝে ছুড়ে দেন, তারপর সকল শ্রোতা দর্শকদের কাছ থেকে মন্তব্য নেওয়ার পর আপনি এই ওষুধটার চিত্রটা সম্পূর্ণ প্রকাশ করে দেন। এটা অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং সকলে আপনার এই পদ্ধতিকে অত্যন্ত স্বাগত জানাচ্ছে। আজকে আমি জানতে পেরেছি স্যার, আপনি আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনি একটি কেস উপস্থাপন করতে চেয়েছেন। আশা করি আপনি সেই কেসটিও আপনার মাধ্যমে আমরা এই দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো। স্যার, আপনাকে প্রথমে আপনার যেভাবে ঔষধ নির্বাচন কৌশল উপস্থাপন করেন সেভাবে স্যার উপস্থাপন করবেন, প্লিজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আমাদের চিকিৎসা বিজ্ঞানী, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেম্যানের আত্মার শান্তি কামনা করে আমি আজকের আলোচনায় চলে যাচ্ছি। আমার যারা স্টুডিওতে আপনারা আছেন, আমাকে দেখতে পাচ্ছেন, পরবর্তীতে হয়তো দেখতে পারবেন, পরবর্তীতে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখবেন, সকলকেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার বিশ্বাস ইতিমধ্যে আমার আলোচনায় আমি আপনাদের নিকট থেকে বেশ কিছু সাড়া পেয়েছি। আমার আলোচনায় আপনারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন এবং আমি নিজেও পড়ার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয়টা হলো ক্রনিক রোগ বা রোগী চিকিৎসার নবম পর্ব। তার মানে অষ্টম পর্ব পর্যন্ত আমি ক্রনিক রোগের চিকিৎসার ধারাবাহিক আপনাদের নিকট উপস্থাপন করেছি। ওষুধ সহ, ট্রিটমেন্ট গাইডলাইন সহ আমি আপনাদের নিকট উপস্থাপন করেছি। আজকে আমি সেই বিগত দিনের সেই ট্রিটমেন্ট গাইডলাইন্সের দিকে আমি যাব না, সরাসরি আমি ওষুধের দিকেই যাব। এখন আপনারা ইতিমধ্যে বুঝছেন ক্রনিক রোগের ওষুধ কোনগুলি, তাও আপনারা বুঝছেন। আর ক্রনিক রোগী কি রকম, ক্রনিক রোগীর পজিশন কি, তাও আপনারা জেনেছেন। ক্রনিক রোগগুলি কেমন, তাও আপনারা জেনেছেন। ক্রনিক রোগের ট্রিটমেন্ট গাইডলাইন্স আপনারা জেনেছেন। এভরিথিং আপনারা জানেন। দয়া করে আপনারা সেইভাবে ক্রনিক রোগী চিকিৎসায় আমাদের অর্গান অফ মেডিসিন গ্রন্থে যেভাবে আপনাদেরকে ট্রিটমেন্ট গাইডলাইন হানেম্যান দিয়েছেন সেভাবেই আপনারা চিকিৎসা করবেন।
অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন। তা আজকে আমি ক্রনিক রোগী চিকিৎসায় যেই ওষুধটা উপস্থাপন করব, সেই ওষুধটার সাথে দৈহিক সকল রোগের অবস্থান আছে এবং দৈহিক সকল অঙ্গ প্রত্যঙ্গের আপনার ধারাবাহিক বিপরীতমুখী অবস্থান আছে এবং আমার চিররোগের লক্ষণগুলি তার আমার চেহারায়, রোগীর চেহারায় এবং দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে সেটা প্রকাশিত হবে। সেই প্রকাশিতটা কিভাবে পাবো? থ্রু দ্য সাইন অ্যান্ড সিমটমস। এইটা আপনারা বুঝছেন। আজকে আমি আপনাদের সামনে রোগ এবং ঔষধ আপনাদের সামনে দিয়ে দেব। রোগ নিয়ে, রোগ লক্ষণ নিয়ে আমি আলোচনা করব এবং ঔষধ আপনারা দিবেন। আমি শিখব এবং আপনাদের কাছ থেকে কিছু জ্ঞান আমি আহরণ করব। তা আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব, বেসিক্যালি সেই ওষুধটা একটা প্ল্যান্ট কিংডমের মেডিসিন। এই প্ল্যান্ট কিংডমের মেডিসিন এবং একটা ক্লিনিক্যাল ট্রায়ালের মেডিসিন, এবং এই ওষুধটা কনস্ট্যান্ট হেরিং তিনি এটার ড্রাগ প্রুভিং করেছেন। এবার বেসিক্যালি এই ওষুধটা রাইট সাইডেড মেডিসিন। আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই তো ওষুধের নাম বলতে পারবেন। তাহলে বেসিক্যালি এটা রাইট সাইডেড মেডিসিন, লেফট সাইডেও এটা কাজ করে। আচ্ছা, যদিও আমাদের অঙ্গভিত্তিক কোনো চিকিৎসা নেই, তবুও আমাদের কিছু বিশেষ অঙ্গকে বিশেষ বিশেষ ওষুধ আহত করে, চিহ্নিত করে দেয়। এই ওষুধটা মেইনলি বাত ব্যথার ঔষধ, এই ওষুধটা মেইনলি গাউটের ঔষধ। এই ওষুধটা সকল দেহের মাথা থেকে পা পর্যন্ত মাসকুলার পেইন, যেমন বাত ব্যথা, এই রকম বাত ব্যথা আপনারা জানেন, এই আমার সকল অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা, বাত ব্যথা। এবং গাউট, এটা রিউমেটিক ডায়াথেসিসের একটা ঔষধ। গাউট ডায়াথেসিস এই জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং জয়েন্টে জয়েন্টে ফুলা, এই পরিস্থিতির একটা ঔষধ। তারপরেও সমস্ত দেহের সুইটেবল যে অঙ্গগুলি বাত ব্যথা ফাইনালি কোন কোন জায়গায় এফেক্ট করে, বাত তো সর্বশরীরেই, তারপরেও শরীরের কোন কোন অঙ্গগুলিকে এই বাতে আক্রান্ত করে, সেগুলা আপনাদেরকে আমি একটু বলতে চাই। তাহলে কজ অফ দ্য ডিজিজ অ্যাকর্ডিং টু অ্যাফোরিজম নম্বর 5, বাত, গাউট, এগুলা। এবং এই বাত ব্যথা আমি পৈতৃক সূত্রে পেয়েছি। পৈতৃক সূত্রে হেরিডিটারি এবং হেরিডিটারি ছাড়াও এটা আমার দেহের মধ্যে অবস্থান করছে। আচ্ছা, তাহলে এই বাত ব্যথাটা মেইনলি আমার হার্টকে এফেক্ট করে। এইটা আমার বাত ব্যথা লিভারকে আক্রান্ত করে, বাত ব্যথা আমার কিডনিকে আক্রান্ত করে, বাত ব্যথা আমার সর্ব অঙ্গে, আমার এই বাত ব্যথাটা আক্রান্ত করে বিভিন্ন অঙ্গে বিভিন্ন রূপে সে রোগ হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে কজেশন কি, অরিজিনটা তো বুঝছেন, বাত, গাউট,
এই বাত গাউটের মধ্যে যখন ব্যথা বেদনা হয় তখন আমরা কি করি, ব্যথার যন্ত্রণা বাঁচতে নেওয়া পেরে আমরা পেইন কিলার মেডিসিন খাই। এইটা পেইন কিলার অ্যালোপ্যাথিতেও আছে, হোমিওপ্যাথিতেও আছে। তথাকথিত হোমিওপ্যাথিক ঔষধ আছে যেগুলা ওষুধের নামে আমরা ব্যবহার করি, আছে। অ্যালোপ্যাথিক ওষুধও পেইন কিলার আছে, এবং আমাদের মালিশ মলম এইগুলি আমাদের আছে। রোগী আপনাকে বলবে, ও ডাক্তার আমার সর্বাঙ্গে ব্যথা, আমি সহ্য করতে পারতেছি না ডাক্তার, আমাকে ওষুধ দাও। এই সর্বাঙ্গ ব্যথার জন্য আমি মাঝে মধ্যে বিভিন্ন জাতের ওষুধ খাই, আমি বিভিন্ন সময় সেক দেই, আমি বিভিন্ন সময়ে আমি মলম দেই, আমি মালিশ করি। ডাক্তার 15 বছর থেকে আমার এই সমস্যা ডাক্তার, এখন তো আমি দম নিতে পারছি না, আমার বুকে ব্যথা, আমার বুকের বাম দিকে প্রচন্ড ব্যথা, আমি সহ্য করতে না পেরে আমি ডাক্তারের কাছে গিয়েছি। এক ডাক্তারের পরে আরেক ডাক্তার, আরেক ডাক্তারের পরে আরেক ডাক্তার, দিজ আর অল অ্যালোপ্যাথিক ডক্টর। এই ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনারা আমাকে টোটালি ফাইনালি বলে দিয়েছেন আমার হার্টের সমস্যা, হৃদযন্ত্রের সমস্যা, আমি নাকি হৃদরোগে আক্রান্ত। এবং ডাক্তার আমাকে বলেছে বিগত দিনে আপনি সময় মতো আপনার যে বাত গাউট এই সমস্তগুলি চিকিৎসা আপনি করেন নাই, না করার কারণে আজকে এইটা এই 15-20 বছর পরে আপনার হার্টে আপনার হৃদযন্ত্রকে আক্রান্ত করেছে। হৃদযন্ত্রের কোথায় আক্রান্ত করছে জানেন? হৃদযন্ত্রের বাল্ব, এই হৃদযন্ত্রের কপাটিকা, এই কপাটিকাকে ক্ষয় করে ফেলেছে। ক্ষয় করার কারণে আজকে রোগীর কি দাঁড়িয়েছে? রোগীর শ্বাসকষ্ট, আর কি রোগীর প্রচন্ড বুক ব্যথা, এগুলা তার দাঁড়িয়েছে। এবং সে দম নিতে তার কষ্ট, দম ছাড়তে কষ্ট, এই পর্যায়ে সে এসে গেছে। এখন তাহলে আমি বুঝছি আপাতত যে এই রোগীটা হার্টের রোগী, অরিজিনেটেড ফ্রম রিউমেটিজম এন্ড গাউট থেকে ট্রান্সফার হয়ে, ওটা তো আছেই, ট্রান্সফার হয়ে এসেছে আমার হার্টের সমস্যা। এখন আসেন, এখন এই ওষুধটা, এটা আগেই আমি বলেছি, এটা লিভারকেও আক্রান্ত করতে পারে, কিডনিকেও আক্রান্ত করতে পারে। তাহলে এই সমস্ত যা বলেছি তার উপর ভিত্তি করে তো আমার ওষুধ নির্বাচন হবে না, কারণ আমার ওষুধ নির্বাচন করতে গেলে আমাকে সিমটমস ফাইন্ড আউট করতে হবে, আমাকে সিমটমস, কারেক্ট সিমটমস বাইট করতে হবে। তাহলে সিমটমস বাইট করতে গিয়ে আমি কি দেখলাম? আমার ব্যথা, ও ডাক্তার আমার এই ব্যথাটা আজকে ডাইন হাতে, কালকে বাম হাতে, আজকে ডান বাহুতে, কালকে বাম বাহুতে, পরশু পিঠে, এর পরের দিন বুকে, অথবা বিকালে কোমরে, অথবা আমার বাম পায়ে, অথবা আমার ডান পায়ে। তার মানে বাত ব্যথা, রোগী বলে সারা শরীরে হাঁটে, সারা শরীরে হাঁটে, তার মানে প্লেস টু প্লেস, এটা এক অঙ্গ থেকে আরেক অঙ্গ, এটা চেঞ্জেবল, এটা পরিবর্তনশীল, প্লেস টু প্লেস। এবং ডাক্তার আমি যখন প্রশ্ন করলাম রোগীকে, আপনি একটু বলেন আপনার ব্যথাটা কি পয়েন্টেড ব্যথা, এক জায়গায় ব্যথা? না ডাক্তার, এই ব্যথাও পরিবর্তনশীল, ব্যথাও বিভিন্ন জায়গায়, তবে আমার বুকেই ব্যথাটা বেশি। আর কি আশ্চর্য, এই ব্যথাটা আমার উপর থেকে নিচের দিকে কেবল নামতে থাকে, আমার ডাইন দিক বাম দিক, তবে বাম দিকে বেশি,
আমার আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড ডিরেকশন। তার মানে আমার মাথায় যদি ব্যথা হয়, মাথার থেকে নিচের দিকে আমার ব্যথা নামে। আমার যদি বুকে ব্যথা হয়, এইটাকে বুকটাকে কেন্দ্র করে আমার বুক থেকে নিচের দিকে ব্যথা নামে। আর যদি আমার কোমরে ব্যথা হয়, তাহলে কোমর থেকে ব্যথা নিচের দিকে নামে। আমার যদি হাঁটুতে ব্যথা আরম্ভ হয়, হাঁটুর থেকে নিচের দিকে নামে। তার মানে ব্যথার প্রকৃতি আমি পেয়ে গেলাম আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন। আবার মাঝে মধ্যে এইটা খুব একটা বেশি না, এটা আবার নিচ থেকে উপরের দিকেও কম বেশি উঠে। তবে 90% এই ব্যথাটা ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড ডিরেকশন। আমি তাহলে এইটাও পেলাম। তারপরে কি পেয়েছি? শুটিং পেইন, ধাবমান ব্যথা, শুটিং পেইন। এইটা আমার পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত এই ব্যথা। এবার আপনি কি করলেন? আপনি এবার তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বাবা, আপনার ব্যথাটা কখন বাড়ে, কখন কমে? কারণ এগুলাই আমাদের সিমটমস অ্যাকর্ডিং টু অ্যাপোরিজম নাম্বার 133, অ্যাগ্রাভেশন, এমুলারেশন। তখন কয় ডাক্তার, আমার এই ব্যথাটা সূর্যের থেকে সাথে সম্পৃক্ত। এটা কেমন? কয় সানরাইজ টু সানসেট। এটা আমি আমার ভাষায় নিয়েছি, রোগীর ভাষায় এরকম না। রোগীর ভাষায় সূর্য ওঠার সাথে সাথে আমার ব্যথা আরম্ভ হয়। এখন সূর্য যখন মাথার উপরে আসে তখন চরম আকার ধারণ করে। সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে হেলে পড়ে, আমার ব্যথা কমতে থাকে। বিকাল হইলে, সন্ধ্যা হলে আমার ব্যথাটা খুব কম, খুব কম, তবে ব্যথা থাকে। আর কি? রাত্রে যখন হোয়েন আই মিন রেস্ট, যখন আমি ঘুমাই, এই ঘুমের মধ্যে আমার ব্যথাটা কম। আমি যদি দিনের বেলায়ও আমি যদি একটু রেস্টে থাকি, তাহলেও আমার ব্যথাটা একটু কম। তাহলে আমি তার কম আরো কি কম পেয়েছি? ডাক্তার, এই কম তো বলছেন, কিন্তু আপনি যদি আমাকে প্রেসার দেন তাহলে কিন্তু আমার ব্যথাটা বেড়ে যাবে। আমার চাপ দিলে আমার বুকের ডান দিকে সেই জায়গার মধ্যে গিয়ে আমাকে এফেক্ট করে। আর আমি যদি হাঁটা চলা করি তাহলে আমার ব্যথাটা বেড়ে যায়। হাঁটা চলায় মুভমেন্টে আমার ব্যথাটা বেড়ে যায়। তাহলে আমি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। এখন আসেন, এইটা তো শুধু আমি তার ব্যথার প্রকৃতির কথা বললাম, এমনকি আমার যে শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্টটাও এই সূর্যের সাথে আমার সম্পৃক্ত। আমার যে মাথা ব্যথা, এটাও আমার সূর্যের সাথে আমার সম্পৃক্ত। এবং মাথা ব্যথাটা হলো, মাথা ব্যথার থেকে ব্যথাটা আমার আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনের দিকে আমার ব্যথাটা আসে। আচ্ছা, আর আপনার কোন অঙ্গে কি অসুবিধা? ডাক্তার, আমি চোখে কম দেখি। কেন কম দেখি? কয় এই বাত ব্যথা হওয়ার পর হইতে আমি চোখ ঝাপসা দেখি। তার মানে তার চোখে তার সে ঝাপসা দেখে। আর আমার এই ওষুধটাও চোখের উপরে, চক্ষু রোগের উপরে এটা কাজ করে। তার মানে আমার চোখে আমার যে নর্মাল ভিশন, নর্মাল আমি যে দেখা, সেই দেখাটা আমি কম দেখতে পারি। তারপরে আমার মেরুদণ্ডে আমার ব্যথা, মাসেলসে আমার ব্যথা, আমার জয়েন্টে ব্যথা। এই পরিস্থিতিতে, এবং এটাকে ইংলিশে বলা হয় ভিশন ইম্পেয়ার্ড। তার মানে আমার চোখের দুর্বল অবস্থা, এবং আমি এই চোখেও কম দেখি। এই অবস্থার প্রেক্ষাপটে আমার, যখন আমি আবার জিজ্ঞাসা করলাম আপনার কি মাঝে মাঝে আপনার এই জয়েন্ট গুলি কি ফুলে যায় নাকি? ওহ ডাক্তার,
আসল কথা মনে করছেন। আমার এই জয়েন্ট গুলি ফুলে যায় এবং ফুলে গিয়ে খুব ব্যথা হয় এবং লাল হয়ে যায় এবং ফুলে যায়, হাত দিতে পারি না, হাত দিলে যেই হাত দেয় সেই বলে এত গরম কেন। তাহলে আমার এগুলো অত্যন্ত ব্যথা, জয়েন্টের ব্যথা, এই অবস্থা। এখন ডাক্তার আমাকে অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলেছে আমার হার্টের নাকি ভাল্ব নষ্ট হয়ে গেছে। এখন এই যে ভাল্বটা নষ্ট হলো, আমার তো কোনো টাকা পয়সা নাই। তারা বলল ইমিডিয়েট আপনাকে অপারেশন করতে হবে, নতুন ভাল্ব লাগাইতে হবে। আমার দ্বারা তো সম্ভব না। তারা বলছে তাহলে হার্ট ব্লক হয়ে যাবে, ব্লক হয়ে গেলে আপনি যে কখন মারা যাবেন তা ঠিক নাই। এই অবস্থায় আমি কি করলাম, একটু তার পালসের দিকে গেলাম, পালসে একটু হাত দিলাম, দেখি তার পালসটা স্লো। আপনারা জানেন যে আমাদের একটা নর্মাল রেঞ্জ আছে হার্ট বিটের 70 to 90, ইটস এ নর্মাল রেঞ্জ। এখন এই নর্মাল রেঞ্জটা যদি এইটা আপনার 100-তে চলে যায় তাহলে বা 100-এর উপরে যায়, এটাকে ইংলিশে বলা হয় টেকিকার্ডিয়া। তার মানে আমার যে হার্টের যে রেটটা, এই রেটটা বেড়ে যায়। এই ক্ষেত্রেও আমি দেখি দুটা জিনিস, একটা হলো রেটটা কমে, আবার রেটটা বাড়ে। আমার যে বুকের দপদপানি এটা অনেক সময় 60-এর নিচে চলে আসে। যখন 60-এর নিচে চলে আসে তখন আমি চিকিৎসক, আমার মনের ভিতরে আকুপাকু করতেছে ঔষধ, তখন আমার কাছে মনে পড়তেছে এটা কি ডিজিটালিজ নাকি, আবার মনে পড়তেছে এটা কি অ্যাপোসাইনাম নাকি। এইবার আমি রুগীকে বললাম আপনি আর কিভাবে আরাম পান। তখন সে বলে আমি যদি সামনের দিকে একটু ঝুঁকি তাহলেও কিন্তু আমার ভালো লাগে না। তাহলে একদম স্ট্রেটলি যদি থাকি তাহলে আমার কাছে একটু ভালো লাগে, স্ট্রেটলি শুয়ে থাকলে আমার কাছে একটু ভালো লাগে। তাহলে দেখেন এই যে আমি বললাম আমার সানরাইজ টু সানসেট, তখন কিন্তু আমার মনের ভিতরে মেডোরিনামকে আকুপাকু করতেছে, হাতছানি দিয়ে আমাকে ডাকতেছে মেডোরিনাম, আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে নেট্রামিউর। কিন্তু এগুলো ডাকলেও আমি আমার এই রোগী চিত্রের বর্ণনায় এগুলা আসে, কিন্তু আমি চিন্তা করতে পারতেছি না যে এটাই যে সে ওষুধ, তাও না। আবার দেখি যে আমার রোগীর এই অবস্থায় যে যদি আমি এইভাবে ঝুঁকে থাকি, তাহলে সামনের দিকে যদি উপরে হয়ে থাকি তাহলে কিন্তু আমার একটু ভালো লাগে। তাহলে সামনের দিকে উপরে যদি থাকি তাহলে যদি ভালো লাগে, এটা এটা ইন্ডিকেট করে কাকে, এটা আর্সেনিক অ্যালবামে আছে, এটা মেডোরিনামে আছে, এইটাতে তারপরে আরো অন্যান্য ওষুধের মধ্যেও আছে, কিন্তু তাও আমি দিতে পারতেছি না, কারণ আমার ভিতরে রোগের পজিশন ইজ ক্লিয়ার। এই ক্লিয়ারের প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে চলে আসছি। এখন আমার সাথে সাথে আমার কিন্তু ডাক্তার এই অবস্থায় আমার মনের অবস্থাও ভালো না, আমি ভীত সন্ত্রস্ত এবং আমি অত্যন্ত দুর্বল এবং খাওয়া দাওয়ায় আমার হজম শক্তি কমে গেছে, আমার নৌসিয়া ভমিটিং হচ্ছে। এখন এই যে নৌসিয়া ভমিটিং এগুলোও কিন্তু আমার নিত্য সাথী হয়ে গিয়েছে। তারপরে এই অবস্থার প্রেক্ষাপটে আমি ডাক্তারের কথায় বুঝে গেলাম যে আমি বাত ব্যথার দীর্ঘদিন আমি বাত ব্যথাকে লালন পালন করে বিভিন্ন আজে বাজে ওষুধকে আমার হার্টটাকে ক্ষতবিক্ষত করে ফেলেছি। এই অবস্থার প্রেক্ষাপটে রোগীর থেকে তো আর বেশি কিছু নেওয়া যাচ্ছে না। তার যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার শারীরিক অবস্থা
আউটলুকিং, আমি আউটলুকিং এ দেখলাম সে পেইল মেন্টালিটি এবং সে দুর্বল মানসিকতার, তার ঘুম, আহার, নিদ্রা সবকিছু অস্বাভাবিক হয়ে গেছে। কাতরতার দিক থেকেও সে নট চিলি, নট হিটেড, সে মডারেট, তার রিলেশন টু হিট অ্যান্ড কোল্ড এটাও মডারেট অবস্থার প্রেক্ষাপটে আছে। এই অবস্থার উপর ভিত্তি করে এইবার আপনারা একটু আমাকে একটু সহযোগিতা করেন। তার পিপাসাটাও কম, একটু সহযোগিতা করেন। আমরা কি ওষুধের ধারণা নিতে পারি? এই যে ডাক্তার, আপনারা একটু বলেন। ডাক্তার সদরুদ্দিন খুব তাড়াতাড়ি তিনি সাজেস্ট করে দিলেন কেলমিয়া লতিফলিয়া, কালমিয়া লেট, আমরা বলতাম কালামিয়া লতিফ মিয়া, আজকে আপনারা বলতেছেন বই তো আছে কালমিয়া লতিফলিয়া। আচ্ছা, এবার বলেন তো দেখি আর কে কি বলবেন, একটু আপনারা কাইন্ডলি একটু বলেন, আমি একটু শুনি। আপনারা কে আর কে কি বলবেন বলেন তো। যে কালমিয়া লতিফলিয়া বললেন, চমৎকার বলেছেন। হ্যাঁ, কালমেন, এই যে প্লিজ, এই জন্যই হোমিওপ্যাথিক চিকিৎসা রোগীর সেবা করে, রোগের সেবা করে না। চমৎকার কথা বলেছেন। হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। লাবণী আমিন, আসসালামু আলাইকুম। আলোচনা অনেক সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। আম্মাজান, আপনাকে অনেক ধন্যবাদ। একটু আমাকে একটু সাজেস্ট করেন, আমি একটু ভীত সন্ত্রস্ত, কি ওষুধ আমি দেব আপনারা একটু বলেন, একটু বলেন আপনারা আর একটু বলেন। শিপ্রা রানী দেবী কালমিয়া লেট, চমৎকার। শিপ্রা রানী দেবী তিনিও আমার আম্মা যান, তিনিও বললেন কালমিয়া লেট, অত্যন্ত ভালো মাপের একজন ডাক্তার তিনি। বিলকিস আক্তার শিউলি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আম্মু একটু বলেন তো দেখি আপনি কি ওষুধ দিবেন? আপনি প্লিজ একটু দেন, একটু ওষুধ দেন প্লিজ, একটু ওষুধ দেন। আমরা একটু যাই। স্যার কেমন আছেন? শিহাবুদ্দিন, আছি আপনাদের দোয়া, ভালো আছে। শিহাবুদ্দিন ইন্ডিয়া থেকে। তফিউল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমারে ওষুধ দেন, আমি রোগী। বিলকিস আক্তার শিউলি, প্লাম্বাম শুধু বলেছেন, প্লাম্বাম মেটালিকাম, আপনারা প্লাম্বাম মেটালিকামের কথা বলেছেন, ঠিক আছে। প্লাম্বাম মেট, ওকে। আর কি বলবেন একটু বলেন, আর কি বলবেন একটু বলবেন, একটু আপনাদেরকে সহযোগিতা করি। হার্ট ডিজিজ অল্টারনেট উইথ রিউমেটিজম, অর্থাৎ হার্টের যদি অসুস্থতা একটু কম থাকে তাহলে বাত ব্যথাটা চরম আকার ধারণ করে। বাত ব্যথা, গাউটের ব্যথা যদি চরম কম থাকে তাহলে হার্টের ব্যথাটা চরম আকার ধারণ করে। এই জিনিসটা আপনারা বুঝছেন, তার মানে এটা ক্লিয়ার। সাপ্রেশন অফ হার্ট ডিজিজ, সাপ্রেশন অফ রিউমেটিজম, সাপ্রেশন অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস, সাপ্রেশন অফ গাউট, এগুলার সাপ্রেশনের প্রেক্ষাপটে হয়ে গেছে হার্ট ডিজিজ। হ্যাঁ, রাহিমা খাতুন, কালমিয়া লেট, সম্পূর্ণ। হ্যাঁ, কালমিয়া লেট, চমৎকার। হ্যাঁ, আবার এই রোগী যদি সম্মুখ দিকে যদি ঝুঁকে তাহলে তার রোগের যন্ত্রণা বেড়ে যায়, রোগের যন্ত্রণা বেড়ে যায়, এটাও আপনারা মাথায় রাখবেন। আর এই ওষুধটা সিফিলিটিককে ইন্ডিকেট করে, সিফিলিক ডায়াথেসিসটা বেশি, সিফিলিটিক ডায়াথেসিস 70%। সিফিলিটিক, যদিও টিউবারকুলার মেডিসিন এটার মধ্যে শরিক আছে, সিফিলিটিক আছে এবং সাইকোটিকও আছে। তবে যেহেতু হার্ট এফেক্টেড সেই কারণে সিফিলিটিক ডায়াথেসিস বেশি। সুখী আক্তার, কালমিয়া লেট, একটু চমৎকার আপনারা বলেছেন। এবার একটু বলেন তো দেখি, একটু বলেন। আর্টিকা ইউরেন্স কে বলছেন? উম্মে হাবিবা। হ্যাঁ, আমার আম্মা জানেরা সবাই আজকে অ্যাক্টিভ। কই বাপ জানেরা, কই, কোথায় আপনারা? আপনারা একটু সামনে আসেন, একটু বলেন।
হ্যাঁ, একটু বলেন। আর কে? আর্টিকা ইউরেন্স, হ্যাঁ বলেন। আর কে? আর কে বলবেন? একটু বলেন, বলতে থাকেন। আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নাই, সময় নাই। আমরা একটা কনফার্ম একটা কেস আপনাদেরকে উপস্থাপন করব। অ্যাব্রোটেনাম, দীপক রায়, অ্যাব্রোটেনাম। আচ্ছা ফাইন। অ্যাব্রোটেনাম যে বাতের ওষুধ না তা নয়, অ্যাব্রোটেনামও বাতের ওষুধ। চমৎকার। আচ্ছা, আর কে? আমার নোয়াখালী থেকে দীপক রায়, অত্যন্ত ভালো মনের মানুষ, একজন ভালো চিকিৎসক। তিনি তিনি প্রায় আমাকে ফোন করেন, কথা বলেন। আপনাকে ধন্যবাদ দাদা, আপনি বলেছেন অ্যাব্রোটেনাম। আর কেউ কিছু বলবেন? বলতে তো লজ্জা নাই, ভুল হইলে অসুবিধা কি? ভুল তো হবেই। আমার ৬৭ বছর বয়সে কত ভুল হইতেছে। মৃত্যুর আগ পর্যন্ত হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করতে ভুলই হবে আমাদের। এখানে বাহাদুরির কোনো স্থান নাই। আমি বিশাল বড় মাপের ডিগ্রি হোল্ডার, তাও কোনো স্থান নাই। আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রফেসর, এতেও কোনো মূল্য নাই। মূল্যটা হইল প্রেসক্রাইবার কিনা। আমি এই জায়গার মধ্যে ক্রনিক রোগটা বুঝছি কিনা, আমি এই জায়গার মধ্যে রোগটার অরিজিন কি এইটা বুঝছি কিনা, সেটাই হলো বিষয়। এবং এইটার কিছু সিমটমস, কনফার্ম সিমটমস গুলি আমি ফাইন্ড আউট করতে পেরেছি কিনা, এটাই হলো বড় যে বিষয়। যাই হোক, আমি জানি আপনারা অনেকেই আপনারা আছেন, কিন্তু আপনারা আজকে কথা বলতেছেন না। যাই হোক, তবে আপনারা এই জায়গার মধ্যে যে কয়জনই আপনারা সত্যজিৎ দাস, কনগ্রেচুলেশন স্যার। স্যার বানানটা SIR, স্যার SIR, SAR না। সত্যজিৎ লিখবেন SIR। আচ্ছা, তারপরে জহিরুল হক, রিউমেটিকের পরে হৃদরোগ, বেনজোইক অ্যাসিড। চমৎকার, সুন্দর। এবার আসেন, আর কে কিছু বলবেন? ওকে, এখন আপনারা আজকের এই জায়গার মধ্যে আপনারা যা আলোচনা করেছেন, এই আলোচনার ম্যাক্সিমাম আলোচক আপনারা কেলমিয়া লতিফলিয়ার কথা বললেন, আরেকজনে বললেন বেনজোইক অ্যাসিড, আরেকজনে বললেন দীপক রায় বললেন অ্যাব্রোটেনাম, আর একজনে বললেন আর্টিকা ইউরেন্স। আসসালামু আলাইকুম হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আসেন যে স্যার আপনার আলোচনার সবসময় অত্যন্ত ফলপ্রসূ হয়, ধন্যবাদ। এখন আসেন, আমি যতটুকু লক্ষণ আপনাদেরকে বলেছি অতটুকু লক্ষণে আমার ওষুধটা কেলমিয়া লতিফলিয়াকে ইন্ডিকেট করে। এখন কালমিয়া লতিফলিয়া, যিনি অ্যাব্রোটেনাম বলেছেন, আপনাকে একটু বুঝতে হবে যে অ্যাব্রোটেনাম যখনই আপনার মাথায় আসবে তখন আপনাকে একটা শিশু চিত্রের কথা আপনাকে মনের মধ্যে নিতে হবে, এবং তার একটা লোয়ার এক্সট্রিমিটি থেকে, তার পদদ্বয় থেকে, তার সমস্ত শরীর ঘুরে পদদ্বয় থেকে তার শুকনা ভাব সৃষ্টি হয়ে যাবে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর্টিকা ইউরেন্স যিনি বলেছেন, বেসিক্যালি এইটা একটা শর্ট অ্যাক্টিং মেডিসিন, এটা একটা অ্যাকিউট কেসের মেডিসিন, এবং এই ওষুধের একটা কজেশন আছে। কজেশনের প্রেক্ষাপটে আমার এই জায়গার মধ্যে আর্টিকেরিয়া এবং আমার সমস্ত শরীরের মধ্যে একটা আমার শরিক মায়াজমের একটা চিহ্ন আছে, এবং অ্যাকিউট কেসের একটা ইনফ্লামেশন আছে। তারপরে আমার একটা ফুলা ভাব আছে, আমার এই জায়গায় আপনার বিভিন্ন ধরনের যে চর্মরোগের একটা অবস্থান আছে, তাও একটা অ্যাকিউটনেস অবস্থানে আমরা আর্টিকা ইউরেন্সের কথা চিন্তা করি। হাওবার এখন আজকে
আমরা যদি পুরা ক্লাসটাই যদি আলোচনা করতাম তাহলে হয়তোবা আমাদের মাঝে আমরা কনফার্মলি কেলমিয়া লাতিফলিয়ার কথাই বলতাম। তারপরেও যতটুকু আমি এই জায়গায় আলোচনা করেছি সে আলোচনায় প্রমাণ করে ইট ইজ কালমিয়া লেট। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে হার্ট ডিজিজের উপর আমরা ধারাবাহিক কিছু আলোচনা করব। তাই আজকে আমরা এই জায়গার মধ্যেই আমরা আলোচনাটা কেলমিয়া লেটের ডিসিশনে আমরা আসলাম, আপনারা সহ আমি সহ, যে কালমিয়া লেট। এখন আসেন আমরা যে একটা কেসের কথা বললাম, যে একটা রোগী চিত্র আমি আপনাদের সামনে রোগী আমাদের সভাপতি সাহেব একটু আগেও রোগীর সাথে কথা বলেছেন, রোগী আমার সাথে কথা বলেছে, কিন্তু তিনি এই লিঙ্কে ঢুকতে পারতেছেন না। আচ্ছা, যাই হোক, লিঙ্কে ঢুকতে না পারলেও আমরা ওই রোগী এবং রোগীর রোগ নিয়ে আমরা আলোচনা করতে চাই। যে আলোচনাটা আমি আপনি সবাই একটা কমন রোগের নাম জানি। কমন রোগের নামটা হলো, আমরা কথায় কথায় বলি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। যে পেটে ব্যথা বোধহয় এর অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের ব্যথা। রোগীরা কোনোদিন অ্যাপেন্ডিক্স বলবে না, কিছু কিছু রোগী বলবে পেট ব্যথা, আর কিছু কিছু রোগী বলবে স্যার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। আজকে আমরা অ্যাপেন্ডিক্স নিয়ে আমরা কথা বলতে চাই, এবং অ্যাপেন্ডিক্সের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আমরা একটা রোগী চিত্র আপনাদের সামনে প্রকাশ করতে চাই। এখন আসেন, আমরা অনেক হোমিওপ্যাথিক ডাক্তার, আমি সহ অনেকেই আমরা অ্যাপেন্ডিক্সও বুঝি না, অ্যাপেন্ডিসাইটিসও বুঝি না, আর অ্যাপেন্ডিক্স শরীরের কোন পাশে তাও আমরা খুব একটা বেশি আমরা জানি না। আজকে আপনাদেরকে বলতে চাই, অ্যাপেন্ডিক্স এইটা লোয়ার অ্যাবডোমেনের ডান পাশে এই অ্যাপেন্ডিক্সের অবস্থান। তাহলে অ্যাপেন্ডিক্সটা কি? অ্যাপেন্ডিক্সটা হলো একটা, মনে করেন একটা গাছের ঢাল, একটা ঢালটা হলো বড় ডাল, বড় ডালের পাশে আবার শাখা প্রশাখা আছে। এই অ্যাপেন্ডিক্সটা হলো একটা উপাঙ্গ বা একটা শাখা প্রশাখা। বুঝতে পারছেন? একটা শাখা প্রশাখা, এটা টিউব শেপ, টিউবের যেরকম একটা হলো একটা খোলাসা অবস্থান আছে, এটা আঙ্গুলের মতো লম্বা, টিউব শেপ। এটার একটা মুখ খোলা, একটা মুখ বন্ধ। তাহলে এটা কোথায় থাকে? এই অঙ্গটা সাধারণত আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্ত্রের ভিতরে এটার মুখটা ভিতরের দিকে থাকে, বৃহদন্ত্রের ভিতরের দিকে থাকে। ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের মধ্যে, এই জায়গার মধ্যে আমার ক্ষুদ্রান্ত্রের সিকাম, বৃহদান্ত্রের কোলন, এর মাঝামাঝিতে এটার অবস্থান। এই অবস্থানটা একটু খেয়াল করেন, এটা আঙ্গুলের মতো চিকন, এটা কেঁচোর মতো লম্বা, এটা 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা, এটা জোকের মতো লম্বা। তবে এটা একটা অ্যাক্সেসরি অর্গান। বিগত দিনে বিজ্ঞানীরা বলেছেন ইটস এ ফাংশনলেস অর্গান। এই অর্গানের কোনো ফাংশন নাই। যদি অর্গানের কোনো ফাংশন নাই থাকে,
তাহলে আল্লাহ পাক কেন এই অর্গানটা দিলেন? তাই যেহেতু এটা অ্যাক্সেসরি অর্গান, অনেক সময় ডাক্তাররা কি করে, যেমন ইউটেরাসকে ফেলে দেয়, যেমন আমার টনসিল ফেলে দেয়। আমি বলি টনসিল যদি ফেলে দেয়, তাহলে শরীরের পাহারাদার যদি আপনারা ফেলে দেন, মুখ দিয়া যে আমার রোগ জীবাণু ঢুকবে, এগুলাকে এইভাবে ধরে কে টনসিলে, এই টনসিল নামক দুটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড যদি না থাকে, বাড়ির পাহারাদার যেমন যদি না থাকে, তাহলে চোর ডাকাত যেমন ঢুকে যায়, তেমনি ভাবে যদি টনসিল ফেলে দেন, তাহলে আপনার দেহের মধ্যে অটোমেটিক্যালি আপনার রোগ জীবাণু ভিতরে ঢুকে যাওয়াটাই স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে আমার এই যে অঙ্গটা, এই অঙ্গটাকে পরবর্তীতে রিসার্চাররা রিসার্চ করে তারা বলল যে এটা শরীরের ভিতরে এটা খুব একটা বেশি প্রয়োজনীয় অঙ্গ নয়, তবে এটা একটা বডির এনভায়রনমেন্টাল ফাংশনকে এটা কি করে, এটাকে এনভায়রনমেন্টাল ফাংশনকে এটা মেনটেন করে, এবং এটা কি করে, আমার দেহের মধ্যে যদি কোনো ইনফেকশন যদি সৃষ্টি হয়, সেই ইনফেকশনটাকে সেটা কি করে, এটা নিউট্রালাইজ করে। যেমন শিশুদের ক্ষেত্রেও, বাচ্চা বয়সেও এটা কি করে, এটা প্রটেক্ট করে বাচ্চাদেরকে, বাচ্চাদের বিভিন্ন রোগ জীবাণু থেকে এটা কি করে, ঢাল হিসাবে, ঢাল হিসাবে এটা প্রটেক্ট করে। হাওবার তবে এটা কাদের বলে দিয়েছে, কাদের? যারা স্তন্যপায়ী প্রাণী তাদের এই অ্যাপেন্ডিক্স আছে, মানুষের অ্যাপেন্ডিক্স আছে। এটা যারা স্তন্যপায়ী পশু বা জীবজন্তু তাদের এটা আছে। এখন আসেন, তাহলে অবশ্যই আমি বলবো এটা আমার জিআইটি এর একটা অংশ, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট, এইটার একটা অংশ, উপ অংশ। আমরা যেরকম যে আমি এর আগে একবার আপনাদেরকে আলোচনা করেছিলাম কি, স্কার সেল, তার মানে ইউটেরাসের ভিতরের মধ্যে ক্যান্সারাস হয়ে গেলে স্কার সেল, তার মানে বাড়তি যদি কোনো মাংস সেখানে সৃষ্টি হয়, ওইটাকে আমরা বলি স্কার সেল। ঠিক তেমনি এই অ্যাপেন্ডিক্সটাও হলো একটা অপ্রয়োজনীয় অংশ, যার কারণে এইটা আপনার ফেলে দেয়। কিন্তু এই অপ্রয়োজনীয় অংশটাই আমার জীবন ধ্বংসকারী একটা অঙ্গ। আমার জীবনকে 24 আওয়ার্স or 36 আওয়ার্সে or 50 ঘন্টার মধ্যে আমার জীবন প্রদীপকে এটা শেষ করে দেয়। কিভাবে শেষ করে? শেষ করে ওই যে লার্জ ইন্টেস্টাইনের সাথে এটার একটা মুখ আছে, তাহলে লার্জ ইন্টেস্টাইন দিয়ে কি আমার অপ্রয়োজনীয় মানে খাবারের অবশিষ্ট অংশ যেটা প্রয়োজন নাই, সেটা আমার কি করে লার্জ ইন্টেস্টাইন দিয়ে তারপরে পায়ুপথ দিয়ে বেরিয়ে যায়। ঠিক তেমনি ভাবে ওই মুখ দিয়ে যদি, অর্থাৎ অ্যাপেন্ডিক্সের মুখ দিয়ে যদি এরকম বাজে কিছু পদার্থ সেই জায়গার মধ্যে যদি ঢুকে যায়, অথবা আমার সেই অ্যাপেন্ডিক্সের ভিতরে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে প্রচন্ড ব্যথার সৃষ্টি হয়ে যাবে, প্রচন্ড ব্যথা। ওই ব্যথাটা ওই জায়গার মধ্যে ব্যথা, এবং রাইট সাইডের ব্যথা, লোয়ার অ্যাবডোমেনের ব্যথা। এই ব্যথার কারণে আমরা কি করি, ব্যথার কারণে আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তার, আমরা অনেকে কি করি, প্রচন্ড ব্যথা,
দিয়ে দেই ম্যাকফস। প্রচন্ড ব্যথা, ব্যথার সাথে তাপে চাপে উপশম, আমরা দেই ম্যাকফস। আবার আমরা দেই কলোসিন, আবার আমরা দেই বেলেডোনা। এরকম পরিস্থিতি আমরা দেই। কিন্তু আমার ব্যথাটা তো আজকে 10 দিন যাবৎ চরম অবস্থায় এটা আছে। এখন অ্যালোপ্যাথিক ডাক্তাররা ওনারা কি করেন, পেইন কিলার দিয়ে ব্যথাটাকে সাপ্রেসড করেন, অর্থাৎ সেন্সিটিভিটিটাকে কমিয়ে দেন। কিন্তু ওই যে অ্যাপেন্ডিক্সের ভিতরে, তার ভিতরে যে ময়লা জমেছে, ময়লা জমে সেই অ্যাপেন্ডিক্সটা ফেটে গিয়েছে। সেটা ফেটে গিয়ে ওই ময়লাগুলি যে আউটার সাইড অফ দা অ্যাবডোমেন, ওর ভিতরে এটা চলে আসছে। চলে আসার পর প্রচন্ড ব্যথা। আপনার ব্যথায় কি করলেন, ব্যথার ইনজেকশন দিয়ে সাবসাইড করলেন। একটা ঘটনা বলি, প্রথম আলোর একটা রিপোর্ট অ্যাপেন্ডিসাইটিস, এই রিপোর্টে মেয়ের অ্যাপেন্ডিসাইটিস 3 দিন পর্যন্ত বাসায় রেখেছে। বাসায় রেখে রোগ নির্ণয় না করে পেইন কিলার খাওয়াইয়া খাওয়াইয়া কমাইয়া যখন চরম অবস্থা, তখন নিচে হসপিটালে। হসপিটালে নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা বলল দিস ইজ আউট অফ সার্জারি। এই অবস্থার প্রেক্ষাপটে কেন আউট অফ সার্জারি বলেছে, কারণ ওর ভিতরে অ্যাপেন্ডিক্সটার ভিতরে ব্যাকটেরিয়া বাসা বেঁধে সেটা কি করলো, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে তার যে প্যাসেজ আছে, ওই প্যাসেজ দিয়া লার্জ ইন্টেস্টাইনে গিয়ে এটা পারফোরেট করে ফেলেছে। পারফোরেশন মানে ছিদ্র করে ফেলেছে, ক্ষত বিক্ষত করে ফেলেছে, যার কারণে ময়লা যা আছে তা ওই কিছু অংশ ড্রেনেজ দেওয়া যায়, কিছু অংশ লার্জ ইন্টেস্টাইনের বাইরে অ্যাবডোমেনের মধ্যে থেকে যায়, যেটা বেরোতে পারে না। পরের দিন মেয়েটা পরের দিন হসপিটালে মারা গেলেন। ঠিক তেমনি ভাবে আমার এই রুগী এই রুগী যাকে আজকে আমি উপস্থাপন করতে চেয়েছিলাম, সে আসছে, অনেক চেষ্টা করেও ঢুকতে পারে নাই। এই রুগী শান্তিনগরে মুরগির ব্যবসায়ী, আমার বাসায় রেগুলার মুরগি দেয়। তার বাড়ি কোথায়, তার বাড়ি হলো ময়মনসিংহ। হঠাৎ করে আমাকে ময়মনসিংহ থেকে ফোন করলো। ফোন করে আমাকে বলল যে স্যার, আমার তো প্রচন্ড ব্যথা, আমি প্রচন্ড ব্যথায় সহ্য করতে না পেরে আমি ময়মনসিংহ হসপিটালে ভর্তি হয়েছি। এই যে ময়মনসিংহ হসপিটালে আমি ভর্তি হয়েছি, এই ভর্তি হওয়ার পরে ডাক্তাররা আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে আমার ব্যথাটা কমাইয়া দিছে। কিন্তু স্যার, ব্যথা কমাইছে, কিন্তু সেই জায়গার মধ্যে আমার মাংসটা শক্ত হয়ে গেছে, সেই জায়গার মধ্যে একটা লাম সৃষ্টি হয়ে গেছে। তারা আমাকে কিছু ওষুধ লিখে দিয়ে তারা বলল তোমার অপারেশন লাগবে। আমি স্যার আমার ভাই বোনদের দিকে তাকাইয়া তাদের সাথে কথা বলে আমি হাসপাতাল থেকে বিদায় নিয়ে চলে আসছি। স্যার, আমি এখন কি করব, আমাকে রক্ষা করেন স্যার। আমি তাকে বললাম তুমি চলে আসো। আজ থেকে বছর 1.5 আগে সে ঢাকায় চলে আসলো। আমি তাকে বললাম তুমি কি আসতে পারবা, হ্যাঁ আমি আসতে পারবো। আমি আসো। আইসা সন্ধ্যার সময় আমার চেম্বারে আসলো। চেম্বারে আসার পরে আমাকে সমস্ত কথাগুলি সব বললো। তো এখন আমি তো যে ওষুধ দেব, আমি তো মাথার মধ্যে নিয়ে বসে রয়েছি, প্রচন্ড ব্যথা, ব্যথা আপ এন্ড ডাউন হবে, সিরিয়াস অবস্থা হবে। অবস্থার প্রেক্ষাপটে হয়তো আমি বেলেডোনা দেব,
কিন্তু না, এই মুহূর্তে দেখি রোগী সেই জায়গার মধ্যে, তার কোনো ব্যথা, হালকা ব্যথা, আমি যে বেলেডোনা দিব তার কোনো চিত্র নাই, তার ব্যথা যে আপ এন্ড ডাউন সেটাও নাই, ব্যথা সহ্য করার মতো বেলের ব্যথা সহ্য করতে পারে না। এই অবস্থার প্রেক্ষাপটে সেখানে একটা টিউমার লাইক লাম্প সৃষ্টি হয়ে গেছে। এখন আমি তার প্যাথোলজিক্যাল রিপোর্ট, সেই রিপোর্ট আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে শুধু তারা লিখে দিয়েছে অ্যাপেন্ডিসাইটিস। এখন অ্যাপেন্ডিসাইটিস লিখে দিয়েছে, আর কিছু লিখে নাই যে অ্যাপেন্ডিসাইটিসটা কি ফেটে গিয়েছে, সাইটিস আইটিস মানে ইনফ্লামেশন, ওটা কি ফেটে গিয়েছে না ভিতরে এটা ইনফেক্টেড হয়ে আছে, আমাকে খোলাসা করে নাই। এই খোলাসা না করার পরে আমি যেই ওষুধটার কথা আমি রোগীর ক্ষেত্রে ওই মুহূর্তে চিন্তা করেছি, সেই ওষুধটা হলো টিংচার প্রিপেয়ার্ড ফ্রম প্ল্যান্ট। এইটা আমার প্ল্যান্ট কিংডমের মেডিসিন, এবং এই ওষুধটা ক্লিনিক্যাল ট্রায়ালের মেডিসিন, এবং এই ওষুধটা জন হেনরি ক্লার্ক তিনি এই ওষুধটা প্রুভ করেছেন। আমি ওষুধ চিত্রের মধ্যে দেখলাম যে এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টের যে কোনো সমস্যার একটা ওষুধ, আর এই ওষুধটার বড়িকে বলতেছে এটা অ্যাপেন্ডিসাইটিসের ঔষধ, ক্যান্টে বলতেছে এটা অ্যাপেন্ডিসাইটিসের ঔষধ, আমি আবার দেখলাম এটা জিআইটির ঔষধ, এটা মিউকাস মেমব্রেনের ঔষধ। এইবার আমি এবার অন্য মেট্রোমেডিকাতে গেলাম, যাওয়ার পরে তারা বলল এটা ফার্স্ট স্টেজ অফ অ্যাপেন্ডিসাইটিস, ফার্স্ট স্টেজ অফ অ্যাপেন্ডিসাইটিস এর ঔষধ। আচ্ছা, এখন এই ওষুধটার ধর্ম হলো ইনফ্লামেশন, এই ওষুধটার ধর্ম হলো গ্যাংগ্রিন সৃষ্টি করা, এই ওষুধটার ধর্ম হলো পারফোরেশন করা, আপনার দেহের ভিতরে আপনার অর্গানকে, সফট অর্গানকে পারফোরেট মানে ছিদ্র করে। তার মানে এই ওষুধের এই ক্ষেত্রগুলি আছে, এবং এই ওষুধের সার্টেন সিভিয়ার পেইন, প্রচন্ড ব্যথা, আর কি আছে প্রচন্ড ব্যথা। এই রোগীর ক্ষেত্রেও আমি স্টার্টিং এ প্রচন্ড ব্যথা পেয়েছি, এখন পাই নাই। এখন তারে আমি জিজ্ঞাসা করি, স্যার ব্যথা না হলে কি হবে, আমার এই জায়গায় প্রচন্ড জ্বালা। কোথায়? আমার রাইট সাইডে তল পেটে আমার প্রচন্ড জ্বালা, এবং স্যার আমার কোমরেও স্যার এই জ্বালা। স্যার জানেন জ্বালাটা কিন্তু স্যার একদম গরম, প্রায় আগুনের মতো জ্বালা, মনে হয় যত্ন পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। এই ব্যথার মধ্যেও সে বললে স্যার ব্যথা কিন্তু আমার রাত্রের দিনে কম বেশি আসা যাওয়া করে, তাহলে হঠাৎ করে স্যার আবার একটু বাড়ে, তারা যে ওষুধ দিয়েছে এই ওষুধের কারণে স্যার আমার ব্যথাটা। আমি বললাম ওষুধের আগে প্রচন্ড ব্যথা ছিল, প্রচন্ড ব্যথা, এখন মোটামুটি আমি ঢাকায় এসেছি, কিন্তু স্যার তারা যে অপারেশনের কথা বলছে এই অপারেশন করার ক্ষমতা আমার নাই, আমি স্যার কি করব। আর স্যার আমার এখন প্রায় নৌশিয়া, আমার বমি বমি ভাব, ভমিটিং টেন্ডেন্সি, আমার কোনো ক্ষুধা নাই। তাহলে এগুলা আমি তার লক্ষণগুলি নিচ্ছি, তার নৌশিয়া, তার ভমিটিং, তার ক্ষুধাহীনতা, এবং তার মুখে কোনো স্বাদ গন্ধ কিছুই নাই। তারপরে স্যার আমি কি মরে যাব স্যার, নাকি স্যার আমি নিজেই আমি সুইসাইড করে ফেলবো? স্যার আমি আমার আত্মীয় স্বজনকে দুঃখ কষ্ট দিতে চাই না স্যার, এটা নাকি কঠিন একটা রোগ, এটাতে নাকি মানুষ মানে 2-4-5 দিনে নাকি স্যার মারা যায়, স্যার আমিও কি মারা যাব? এই অবস্থার প্রেক্ষাপটে আমি তার গায়ে হাত দিলাম, দেখলাম তার গায়ে জ্বর। এই বাবা তোর কি মাথা ব্যথা আছে? বললো যে হ্যাঁ আমার মাথা ব্যথা আছে, মাথা ব্যথা। তারপরে আমি বললাম তোমার খাবার দাবার কিচ্ছু ভালো লাগে না? তা আমি বললাম তোমার মুখটা একটু দেখি, সমস্ত মুখটা ড্রাই।
জিহ্বাটা একটু দেখি, জিহ্বাটা ড্রাই, তার মানে তার মুখের মধ্যে তার কোন রকম স্যালাইভা নাই, যে পুরা ড্রাই মাউথ, সম্পূর্ণ তার মাউথ। তারপরে তার মাথা ব্যথা আছে। এখন তোমার কি করতে? স্যার আমি বাড়ি চলে যাই, বাড়ি চলে যাই, যে কদিন বাঁচি সেই কয়দিন আমি আমার বাপ মার কাছে থাকতে চাই। তার মানে স্যার আমি চলে যেতে চাই এই অবস্থায়। আচ্ছা, এইবার বলো, তুমি যে এই ব্যথাটা যখন করো তখন তোমার কেমনে ভালো লাগে, কি করো? স্যার আমি যদি একটু গরম শেক দিই তাহলে আমার কাছে একটু ভালো লাগে, হট অ্যাপ্লিকেশনে। আর কি? আর স্যার যদি আমি মিষ্টি, দুধ এগুলা খাই তাহলে স্যার আমার একটু কম লাগে। এই অবস্থায় আর কি কষ্ট? স্যার আমার মুখ দিয়ে যে ভমিটিং হয়, নৌসিয়ান ভমিটিং হয়, এই বমিটা স্যার পিত্ত বমি, এটাকে ইংলিশে বলা হয় বাইল ভমিটিং। আর স্যার মাথা ব্যথাটাও আমার রাইট সাইড, ডাইন দিকে স্যার। আমার এবার পেটের ব্যথাটাও ডাইন দিকে, মাথাও ব্যথাটাও স্যার ডাইন দিকে। এখন স্যার আপনি স্যার দয়া করে স্যার আমাকে একটু ওষুধ দেন স্যার, যাতে আমার আর অপারেশন করতে না হয়। এখন আমি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম যে আমি কোন ওষুধের চিত্র, আমি তো একক কোনো ওষুধ পাচ্ছি না। সেই প্রেক্ষাপটে আজকে আপনাদের শরণাপন্ন হলাম। একটু বলুন তো দেখি, আপনারা ডাক্তার, আপনাদের অভিজ্ঞতায় নিশ্চয়ই আপনারা অ্যাপেন্ডিসাইটিসের অনেক রোগী ভালো করেছেন। আজকে আমি বিপদগ্রস্ত এই রোগীর ক্ষেত্রে আমাকে একটু সাহায্য করেন। আপনারা কি ওষুধ দিয়ে দিবেন একটু বলুন তো দেখি, একটু প্লিজ বলেন, একটু প্লিজ বলবেন। কথা বলেন, ভুল হইলে কোনো অসুবিধা নাই, একটু কথা বলেন। হ্যাঁ প্লিজ একটু বলতে থাকেন। কেউ বলবেন না, কেউ বলবেন না, জানি আপনারা বলবেন, একটু বলেন। দীপক রায় প্লাম্বামেট, আচ্ছা ভালো কথা, প্লাম্বামেট বললেন, খুবই চমৎকার। তবু তো বলেছেন প্লাম্বাম মেটালিকা। হ্যাঁ আচ্ছা, এবার দীপক রায় ধন্যবাদ। ব্রাইনিয়া, হ্যাঁ সদরউদ্দিন ব্রাইনিয়া, অবশ্যই ব্রাইনিয়ার সিমটমস নাই তা নয়, আছে, ব্রাইনিয়ার সিমটমস আছে। তার আমি তো পেশাব পায়খানার কথা বলি নাই, তার পেশাব পায়খানার গত 2 দিন হয় না। আর এর আগেও স্যার হসপিটালে যে ছিলাম আমার এটা কষ্টদায়ক। হ্যাঁ রফিক হালদার, হ্যাঁ ব্রাইনিয়া, চমৎকার। এই যে কথা বলতেছেন, তাড়াতাড়ি বলেন, আপনাদের হাতে আর খুব একটা সময় নাই, 1 মিনিট সময় আছে, একটু বলেন, একটু বলেন। ম্যাকপস, উম্মে উম্মে হাবিবা ম্যাকপস, চমৎকার ম্যাকপস। আর কে কি বলবেন বলেন, 1 মিনিটের মধ্যে সময় দিলাম, 1 মিনিট, একটু বলেন। এতক্ষণ আমি কথা বলেছি, আপনারা একটু বলেন এটা কি ওষুধ দিবেন। ম্যাকপস, আচ্ছা। এইবার আমি জানি আপনারা জানেন, আপনারা বলবেন না, আমি জানি আপনারা বলবেন না। রফিক তারপরে সাদারউদ্দিন দুইজনে প্রায় নিয়ে অ্যালবাম বলছেন। প্লাম্বাম মেটালিকাম দীপক রায় বলছেন। আর কে? প্লাম্বাম মেটালিকাম দীপক রায় বলছেন। ঠিক আছে, ওকে ওকে প্লিজ। ব্রাইনিয়া, সদরউদ্দিন ব্রাইনিয়া, রফিক হালদার ব্রাইনিয়া, ঠিক আছে। উমে ম্যাকপস, তারপরে আর কে কি বলবেন? তাহলে আমরা 3টা ওষুধ পেয়েছি। একটা হলো ব্রাইনিয়া, 2জন না 3জনে বলছে ব্রাইনিয়া, দুজনে বলছে ম্যাকপস, একজনে বলেছেন ম্যাকপস, আর 2জনে প্লাম্বাম মেটালিকাম। আরে বাবা, ভুল হইলে অসুবিধা, আমিও তো ভুল, আমি ভুল করি না? অবশ্যই আমিও ভুল করি। তো যিনি প্লাম্বাম মেটালিকাম বললেন, আপনাকে বুঝতে হবে প্লাম্বাম মেটালিকামের পায়খানার একটা বিশাল গন্ডগোল আছে, বিশাল একটা সমস্যা আছে। এই সমস্যা রোগীর ক্ষেত্রে নাই। 1, 2 নম্বর, ব্রাইনিয়া অ্যাপেন্ডিসাইটিসের একটা ওষুধ, এটাও সত্য। আপনারা যদি রেপার্টরিতে যান, ডিজিজ কনসেপ্টে যান, তাহলে এটা পাবেন। আচ্ছা, এখন আসেন, আসলে বেসিক্যালি আমরা এই রোগীর ক্ষেত্রে আমরা প্লাম্বামও দিব না, আমরা ব্রাইনিয়াও দিব না। ব্রাইনিয়ার 1টা 2টা লক্ষণ আমরা পেয়েছি।
আজকে দয়া করে অরাম মেটালিকাম, হ্যাঁ অরাম মেটালিকাম তার একটা জীবনের সুইসাইডাল টেন্ডেন্সি, এইটা তার আসছে, এই কারণে আপনি অরাম মেটালিকাম বলেছেন। আচ্ছা, সুন্দর কথা বলেছেন। আমাদের হাতে আর সময় নাই, শুনেন আমি এখন আপনাদেরকে যে ওষুধের কথা বলবো, সেই ওষুধ হয়তোবা আমার মতো আপনারা অনেকেই জানেন না, আমাকেও আবিষ্কার করতে হয়েছে। দিস মেডিসিন ইজ আইরিশ টেনেক্স, আইরিশ টেনেক্স, হুইচ ইজ ওয়ান অফ দি বেস্ট মেডিসিন ফর অ্যাপেন্ডিসাইটিস। আপনারা লিখে নেন আইরিশ টেনেক্স। আমি যে এই সিমটমস গুলি বলেছি, এই সিমটমস গুলি আমার বরিকের, আপনারা বরিকের মেট্রামেডিকের থেকে আমি বললাম আপনারা এটা পাবেন। আপনারা আজকের থেকে জেনে নেন যে অনেক ক্লিনিক্যাল ট্রায়ালের ওষুধ আমরা অনেকগুলি পাবো না, বাট অ্যাপেন্ডিসাইটিসের আপনারা যদি একটা এ গ্রেড মেডিসিনের কথা চিন্তা করেন, তাহলে সেটা হবে আইরিশ টেনেক্স। আইরিশ টেনেক্সের কিছু লক্ষণ আমি আপনাদেরকে বলেছি, কিছু লক্ষণ আপনাদেরকে বলেছি, আপনারা বাড়ি গিয়ে আইরিশ টেনেক্সটা আপনারা পড়বেন। আজ পর্যন্ত আমি শুধু 1-2 বার ওষুধ দিয়েছি, 2 টাইমস, মানে 1 মাসে 2 টাইমস 2 বার ওষুধ দিয়েছি। আজকে 2 বছর, আজকে 1.5 বছর যাচ্ছে, এ পর্যন্ত আর কোনো দিন ব্যথা হয় নাই। আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। তার যে ফুলা ছিল, তার যে টিউমার লাইক অবস্থান ছিল, কিচ্ছু নাই, একদম নরমাল। আজকে রোগীটা যদি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম আমার ভালো লাগতো। রোগীটাও চেষ্টা করেছে কিন্তু সে ঢুকতে পারে নাই। তাহলে দা মেডিসিন ইজ আইরিশ টেনেক্স। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ আশা করি আমরা 10ম ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব, এটা পরে আপনাদেরকে আমরা জানাবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত সুন্দরভাবেই আজকের ক্লাস শেষ করেছেন। যেহেতু আজকে বৈদ্যুতিক গোলযোগের কারণে অনেক বন্ধুই সংযুক্ত হতে পারে নাই, যে কারণে অনেক দর্শকই আজকে মিস করেছেন। আশা করি যারা আজকে মিস করেছেন আগামীকাল অবশ্যই আমাদের টাইম লাইনে এটি পাবেন এবং আমাদের ইউটিউবেও এই আলোচনা শুনতে পারবেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন এবং স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যার যেন এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে ভবিষ্যতেও আমাদেরকে উপহার দিতে পারেন। স্যারের জন্য দীর্ঘায়ু কামনা করছি এবং যারা আজকের এই দীর্ঘ সময় পর্যন্ত এই লাইভে আমাদের সাথে সময় দিয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানে এই লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।